যোগের সাথে আছি আমি কোহিনুর কণা। সাল 2019 হঠাৎই সরগরম হয়ে পড়েছিল দেশে ক্রিকেট। সাকিব তামিমদের নেতৃত্বে ক্রিকেটাররা ডাক দিয়েছিল ধর্মঘটের। 11 জনের প্রতিনিধি হয়ে সেদিন সবাই হাজির হয়েছিল 11 দফা দাবি নিয়ে, যার স্লোগান ছিল রেসপেক্ট ফিউচার, যেখানে প্রথম দাবিটি ছিল ক্রিকেটারদের যথাযথ সম্মান নিশ্চিত করা। আজ প্রায় 7 বছর পর আরও একবার ধর্মঘটের ডাক, এবারও সেই একই দাবি, সম্মান। ক্রিকেটাররা বেশি বেশি ডাব খায়, কেকার দালাল এসব খুঁজতেই যেন বিসিবিতে আসা। গায়ে ক্রিকেটারদের অভিভাবকের লেবাস পরে একের পর এক ক্রিকেটারদের করে যাচ্ছেন অপমান। এবার আর কোনো ছাড় নয়। কোয়াবের দাবি হয় পদত্যাগ, নয়তো বন্ধ ক্রিকেট। কি করবে বুলবুলের বোর্ড? এবারও এড়িয়ে যাবে? গঠনতন্ত্রের দোহাই দেবে নাকি ক্রিকেটাররা পাবে তাদের যোগ্য সম্মান? এ নিয়ে আলোচনা করতে চাই। আমরা আলোচনা করব বিপিএল আজকে থেকে ঢাকা পর্ব শুরু হওয়ার কথা যদি হয় সেসব নিয়ে। আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া বিশ্লেষক দেব চৌধুরী। শুভ সকাল। সমস্যা ছাড়া আর কোনো কিছু নিয়ে আসলে কোনো সুস্থ কিছু নিয়ে আলোচনা করার সুযোগই পাচ্ছি না। আজকেও তাই। একদিন আমরা আলোচনা করতাম বাংলাদেশ বিশ্বকাপে যাবে কি যাবে না, আর এখন হচ্ছে নিজের ঘরেই আসলে আমরা আগুন লাগিয়ে দিয়েছি, এরকম একটা ব্যাপার। এই যে বিসিবির পরিচালক, তিনি একের পর এক কথা বলে যাচ্ছেন। সামহাও মনে হচ্ছে না যে তিনি ক্রিকেটারদেরকে তার প্রতিপক্ষ মনে করেন? ধন্যবাদ কনা, গুড মর্নিং। প্রতিপক্ষ মনে করেন কিনা আমি জানি না। তো একটা ব্যাপার আমার কাছে খুব সারপ্রাইজিং, সেটা হচ্ছে যে ক্রিকেট বোর্ড থেকে কখন কোন ইস্যুতে গণমাধ্যমের সামনে কে কথা বলবেন, এটার কি কোনো প্রোটোকল নাই? আপনি এক এক দিন এক একজন এক এক জায়গায় এসে কথা বলতেছেন। সম্মানিত বোর্ড সভাপতি আমিনুল ইসলাম, তিনি প্রেস কনফারেন্সে বলতে বাধ্য হচ্ছেন যে এগুলো তাদের ব্যক্তিগত মন্তব্য। তো আমার প্রশ্নটা হচ্ছে যে একজন ক্রিকেট বোর্ড নির্বাচিত পরিচালক, সে নির্বাচন নিয়ে প্রশ্ন আছে। নির্বাচিত পরিচালক যখন যেখানে খুশি সেখানে গিয়ে যেভাবে খুশি সেভাবে কথা বলছেন, ক্রিকেট বোর্ডে কি এমন কোনো ব্যক্তি নাই, ক্রিকেট বোর্ডের কি এমন কোনো কোড অফ কন্ডাক্ট নাই যে তাকে ডেকে এনে বলতে পারে যে কেন আপনি এই কথাগুলো বললেন? যেহেতু এই ঘটনাটা ঘটেনি, অর্থাৎ তাকে জবাবদিহির আওতায় আনা হয়নি, আপনি ধরেই নিতে পারেন যে ক্রিকেট বোর্ডটা যেভাবে চলছে, যারা নেতৃত্বে আছেন, যারা চালাচ্ছেন, তাদের যোগ্যতা কম বলে এই ঘটনাগুলো ঘটছে। এবং আপনি যখন কোনো পার্টিকুলার একটা অর্গানাইজেশন এভাবে চলতে দেখবেন, আপনি তখন নির্দ্বিধায় ধরে নিতে পারেন সেই অর্গানাইজেশনে যারা আছেন তারা আসলে সেই অর্গানাইজেশনটা চালানোর মতো যথেষ্ট প্রজ্ঞা, দূরদর্শিতা, শিক্ষা এবং অভিজ্ঞতা কোনোটাই রাখেন না। অর্থাৎ এই অর্গানাইজেশন চালানোর মতো অ্যাবিলিটি তাদের নাই। দ্বিতীয় যে বিষয়টা, এই যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল ছিল, সেই দোয়া মাহফিলের পরে এম নাজমুল ইসলাম এসে দাঁড়ালেন মিডিয়ার সামনে। আমার প্রশ্ন হচ্ছে, তাকে কি মিডিয়া ডেকে এনেছিল? বিসিবি তাকে পাঠিয়েছে? নাকি তিনি স্বতঃপ্রণোদিত হয়ে সেখানে এসে কথা বলেছেন 50টা মাইক্রোফোনের সামনে, 100টা গণমাধ্যমের সামনে? আমি মোটামুটি নিশ্চিত গণমাধ্যম তাকে ডেকে আনেনি। দ্বিতীয়টা হচ্ছে, তিনি যদি স্বতঃপ্রণোদিত হয়ে এসে থাকেন, কেন আসলেন? বিসিবি যদি তাকে পাঠিয়ে থাকে, কেন পাঠালোর পেছনের গল্পটা হচ্ছে, উনি কিছুদিন আগে তামিম সম্পর্কে বেফাঁস মন্তব্য করেছিলেন, তামিমকে ভারতীয় দালাল বলেছিলেন, যেটা আমিনুল ইসলাম বুলবুল নিজেও বলেছেন সঠিক কাজ হয়নি বা এই মন্তব্য করা উচিত হয়নি। তো মাত্র 3-4 দিন আগেই যে পরিচালক তামিম ইকবাল সম্পর্কে এত বাজে এবং জঘন্য একটা মন্তব্য করে পুরো ক্রিকেটটাকে একটা প্রশ্নের মুখে ফেলে দিল, সেই পরিচালক কিভাবে এরকম একটা গুরুত্বপূর্ণ সময়, যখন বাংলাদেশ বিশ্বকাপে যাবে কি যাবে না একটা নিয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছে, ইন্টারন্যাশনালি আলোচনা হচ্ছে, দেশে আলোচনা হচ্ছে, তখন সেই পরিচালক কিভাবে এসে গণমাধ্যমের সামনে কথা বলে? এই প্রোটোকলটা কে ঠিক করে দিচ্ছে? একজন সভাপতি আছেন, দুজন সহসভাপতি আছেন, সভাপতি একজন সাবেক ক্যাপ্টেন, একজন সহসভাপতি সাবেক ক্যাপ্টেন, আরেকজন সহসভাপতি কোনো কালে ক্রিকেট খেলছে বা ক্রিকেট সংগঠক, আমি জানি না অ্যাটলিস্ট, সরি। সো তারা থাকার পরেও আপনার যে কোনো মানুষ যে কোনো সময় গণমাধ্যমে এসে যা খুশি তাই বলে যাচ্ছে, এটা খুবই সিরিয়াস রকমের বাজে কালচার। এবং একই সঙ্গে পুরো ঘটনাটাকে আমার মনে হয় তামিমের ঘটনার একটা এক্সটেন্ডেড ভার্সন, যেটা অবধারিত ছিল। এক্স্যাক্টলি, সেটার যদি আমরা দেখি সেই ঘটনার আমরা সেরকম কোনো সমাধান বা সেই ঘটনা নিয়ে আমরা বিসিবিকে তাদের কোনো স্ট্যান্ড দেখিনি বলেই হয়তো এরকম একটা ঘটনা দেখলাম। গতকাল আসলে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল বিশ্বকাপে যদি বাংলাদেশ না যায় তার কোনো বাংলাদেশের ক্রিকেটারদের কোনো ক্ষতি হবে কিনা, তখনই তিনি আসলে টাকা পয়সার ইস্যুটা নিয়ে আসছেন। এবং তার পুরো ইন্টারভিউটা শুনে বা তিনি প্রেসের সাথে যে ধরনের কথা বলেছেন শুনেই মনে হচ্ছে লাভ ক্ষতি মানেই হচ্ছে টাকা পয়সা। ক্রিকেটাররা খেলতে না পারলে কি কি তার কনসিকুয়েন্স হতে
পারে সেগুলো নিয়ে আসলে তার মাথা ব্যথা নেই। সামহাও তখন মনে হয় কিনা যে তিনি আসলে কোনো বিশেষ উদ্দেশ্যে এই ধরনের কথা বলছেন কিনা, বা তার কথাগুলো শুনে মনে হয় আমরা ফেসবুক স্ক্রল করতে গেলে সাধারণ জনগণ যে ধরনের মন্তব্য করে বাংলাদেশ ক্রিকেট দল সম্পর্কে সেগুলোই তিনি আসলে বলেন কিনা, মানে কেন এসব বলেন, এরকম একটা দায়িত্বশীল জায়গা থেকে তিনি আসলে এগুলো কেন বলছেন? একটা ব্যাপার হচ্ছে আমাদের দেশে কথা যারা দায়িত্বশীল জায়গায় থাকেন, জনতুষ্টিবাদী কথাবার্তা কিংবা পাবলিক খাবে এটা এটা গণমাধ্যমেরই দোষ আছে। পাবলিক কি শুনতে চায় সেটা তাকে শোনানো, পাবলিক কি দেখতে চায় তাকে সেরকম কন্টেন্ট বা সেরকম রিপোর্ট দেখানো, গণমাধ্যমেরই দোষ আছে। এই দোষটা আস্তে আস্তে বাংলাদেশ রাষ্ট্রের বিভিন্ন অর্গানাইজেশনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে ছড়ায় গেছে। পাবলিক খাবে বলে দেই। এখন ওনাকে এই পাবলিক খাওয়ানো কথাবার্তা বলার জন্য কোনো পার্টিকুলার গোষ্ঠী নমিনেট করেছে কিনা, উনি কোনো পার্টিকুলার গোষ্ঠীর পারপাস সার্ভ করছেন কিনা, আমার মনে হয় যদি সুযোগ থাকে এই ব্যাপারটা নিয়ে ডিপ ডাউন করা উচিত। আপনার মনে হয় এই বোর্ড করবে? মানে বোর্ডেরই তো বোর্ডের বিষয় না, কারণ বোর্ড তো দেশের বাইরে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্ডিপেন্ডেন্ট একটা বডি, যদিও নামে ইন্ডিপেন্ডেন্ট বডি, কিন্তু এখানে তো সরকার আছে, এখানে তো আরও বিষয় আছে। আমার কথা হচ্ছে যে এই যে পার্টিকুলার একটা সিচুয়েশন, যখন বিশ্বকাপ নিয়ে একটা টালমাটাল অবস্থা, তখনই কেন এরকম কথা বলতে হবে তার? আর উনি টাকার কথা বলছেন না, উনি আমার ফেসবুক ফ্রেন্ড, এবং নাজমুল ইসলাম আমার ফেসবুক ফ্রেন্ড, সেটাও প্রায় 8-10 বছর। এবং এই 8-10 বছরে ওনার যে পোস্টগুলো আমার সামনে এসেছে, আমি কোনোদিন দেখিনি উনি প্লেনের বিজনেস ক্লাসে চড়ে কোথাও যাচ্ছেন। মাস দুয়েক আগের কথা, বিজনেস ক্লাসে বসে ছবি দিয়েছেন। এবং বিসিবিতে যখন তিনি জয়েন করেছেন কথাটা ঠিক হলো না, পরিচালক নির্বাচিত হয়েছেন, ফিনান্স কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তখন এসিসি বা আইসিসির কোনো একটা সভায় যোগ দিতে যাচ্ছিলেন, অ্যাজ পার প্রোটোকল তিনি বিজনেস ক্লাসে যাচ্ছিলেন, হয়তো এমিরেটসে যাচ্ছিলেন। আমার প্রশ্ন হচ্ছে, এই যে আপনি মানে কথা আছে প্লেয়াররা এত ডাব কেন খায় প্রশ্ন তোলেন, আপনার সব কিছু হচ্ছে অর্থনৈতিক কেন্দ্রিক, যেহেতু তিনি ফিনান্স চেয়ারম্যান, সব কিছু অর্থনৈতিক কেন্দ্রিক হতেই পারে। গত 10 বছরও তো আপনারা বিজনেস ক্লাসে চড়তে দেখলাম না। এই যে বিজনেস ক্লাসে চড়ছেন, যে টাকাটা আসছে, এই টাকাটার সিংহভাগ আসছে প্লেয়াররা ক্রিকেট খেলে বলে। প্লেয়াররা খারাপ খেলে 20 বছরে টেস্ট পাওয়ার 2 যুগে আমরা কিচ্ছু পাইনি, তারা কোনো কিছু যেতে নাই, অ্যাবসলুটলি কারেক্ট, এটা নিয়ে আমরা সমালোচনা করি। তারা যখন বেশি খারাপ খেলে দর্শক পর্যন্ত বলে তাদের বেতন বন্ধ করে দেন, তাদের ভাতা কমায় দেন, তাদের কন্ট্রাক্ট মানি কমায় দেন, জরিমানা করেন, বলে না দর্শক? বলে। গণমাধ্যমও সমালোচনা করে। এখন দর্শক যেটা বলতেছে, রাস্তার একটা মানে গড়পড়তা বাংলাদেশি যেটা বলতেছে, বিসিবি ডিরেক্টরও যদি সেটা বলে, যে এই ডিরেক্টর জীবনের বিজনেস ক্লাসে চলে নাই, মানে অ্যাটলিস্ট আমি দেখি না তার ফেসবুক পেজে বিসিবিতে ডিরেক্টর হয়ে বিজনেস ক্লাসে পোস্ট দিচ্ছেন, ওনার জানা উচিত এই বিজনেস ক্লাসের টিকিটের টাকাটা ক্রিকেটাররা খেলে বলেই বিসিবির আছে, বিসিবি আপনার প্রোভাইড করছে, টিএডের ব্যাপারটা আমি জানি না। সো জিনিসটা হচ্ছে কি, যে এর আগের বোর্ডও আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন মানুষ, যখন নাজমুল হাসান পাপন সামনে আসতেন, তার ডান বারে একটু কোনায় একটু পাশে দেখবেন প্রচুর লোক আছে এরকম মাথা জায়গায় জি স্যার, এরকম জি স্যার লোকের অভাব নাই বাংলাদেশে। সো এখনকার ক্রিকেট বোর্ডও দেখবেন যে এরকম জি স্যার, এরা নাজমুল হাসান পাপনের সময় কথা বলতে সাহস পাইতো না, পেছন থেকে ওই আপনার মোশাহেবের মতো মাথা জাগাইতো। এখন হচ্ছে এই মোশাহেবরা সামনে এসে কথা বলার সাহস পাচ্ছে, এই মোশাহেবরা এখন সামনে এসে দাঁড়াচ্ছে। কেন? তারা সেই সুযোগটা পাচ্ছে। এবং আপনি আলটিমেটলি, যেটা আমি আগেও বলছিলাম আবারও বলি, এই যে ঘটনাটা ঘটলো, প্লেয়াররা বা ক্লাবরা যে ডিসিশন নিল যে তারা উনি পদত্যাগ না করা পর্যন্ত কোনোভাবে ক্রিকেট সংশ্লিষ্ট কোনো কিছুতে যাবে না, বিপিএল এর ম্যাচটা খেলবে না, এইটা তামিমের ওই ঘটনার কনসিকুয়েন্সের সেকেন্ড পার্ট থার্ড পার্টও সামনে আসবে, ওয়েট করেন। এখন কি হবে? মানে এখন তো কোয়াপ তো জানিয়েই দিয়েছে, মানে তাদের একটাই কথা, তাদের আর অন্য কোনো ব্যাপার নেই, যে পদত্যাগ করতেই হবে। এদিকে শুনতে পেয়েছি বিসিবি থেকে বলা হচ্ছে যে গঠনতন্ত্রে ইমপিচমেন্টের কোনো সুযোগ নেই, কিন্তু আমরা এই বোর্ড যেভাবে হয়েছে, যাকে পদত্যাগ করিয়ে নিজেরা বসেছেন বা বসানো হয়েছে, সব কিছু আমরা দেখেছি, গঠনতন্ত্রে কোনো বালাই তখন আসলে ছিল না। মানে এখন আসলে কি হবে, বিসিবি কি করতে পারে বা করা উচিত বলে আপনি মনে করেন? প্লেয়াররা যদি না খেলতে চায়, বিসিবি কিছুই করতে পারবে না, কিছুই করতে পারবে না। কিন্তু খেলা তো চালাইতে হবে। খেলা কিভাবে চালাবে? প্লেয়াররা মাঠে নামবে না। না সেটা না, মানে আমরা তো চাই বিপিএলটা চলুক, নাকি? সবাই চায়। আপনি শুধুমাত্র প্লেয়ার্স, বিসিবি তাদের দিক থেকে দেখছেন, আপনি ফ্র্যাঞ্চাইজির দিক থেকে ব্যাপারটা দেখেছেন? ধরেন কোনো কারণে খেলাটা 5 দিন বন্ধ রইল, এটা কথার কথা। এই যে 5 দিন প্লেয়াররা 5 স্টার হোটেলে থাকতেছে, এটার ভাড়া তো ফ্র্যাঞ্চাইজিকে দিতে হবে, ফ্র্যাঞ্চাইজির বাজেট বাড়লো। এই যে 5 দিনের টিএডিএ, প্লেয়ার্স, কোচিং স্টাফ, আদার পিপল যারা থাকে লজিস্টিক্সের, তাদের খাওয়া দাওয়া, তাদের
প্র্যাকটিস বাদই দিচ্ছি, তাদের থাকা, এগুলোর কথা কি কেউ চিন্তা করেছে? এগুলোর কথা কেউ চিন্তা করে না। এগুলোর কথা চিন্তা করা উচিত কার? নাজমুল সাহেব, কারণ উনি তো ফিনান্সের লোক। রাইট। হ্যাঁ, জিনিসটা হচ্ছে এই যে ইমপিচমেন্টের সুযোগ নাই, এই সুযোগ নাই, ওই সুযোগ নাই বলা হচ্ছে, এই বোর্ডটা কিভাবে নির্বাচন করে এসেছে সেটা তো আমরা দেখেছি। যারা নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়েও নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, তারা তো শুরু থেকেই বলে আসছেন এই বোর্ডটাই অবৈধ, এই বোর্ডের যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনটাই অবৈধ। এটা আমার কথা না তো, যারা নির্বাচন করতে গিয়ে করেন নাই তাদের কথা। এখন আপনি তাদের কথা মানবেন কি মানবেন না, দ্যাট ইজ মানে ইওর কল। একটা ব্যাপার, ওই 1/11 যখন বাংলাদেশের গভর্নমেন্ট মানে চেঞ্জ হয়ে গেল বা একটা বিশেষ সরকার ক্ষমতায় আসলো, তখন একটা কথা, তখন ছোট তো আমরা, কিন্তু পেপার পড়তাম, পেপারে প্রায় লেখা আসতো যে ডক্ট্রিন অফ নেসেসিটি। যখন জরুরি প্রয়োজন তৈরি হয় তখন সংবিধানের দোহাই দিয়ে, তখন আপনার কোড অফ কন্ডাক্টে নাই, আপনার ওই লিখিত যে নিয়ম কানুন আছে তার মধ্যে নাই, এগুলো বলে আপনি পার পাবেন না। জটিল পরিস্থিতি তৈরি হয়েছে মানে আপনার স্বাভাবিক নিয়মের বাইরে গিয়ে প্রয়োজনে সবকিছু সমাধান করার জন্য সেখানে আপনার ওই কাগজপত্রের বাইরে গিয়ে ডিসিশন নিতে হবে। সো বিসিবি যদি মনে করে যে তারা এটা করবে, দ্যাট ইজ ফাইন এনাফ। আপনার প্রশ্নের উত্তরকে বিসিবির এখন কি হচ্ছে, তারা যদি মনে করে যে না, আমাদের কাগজপত্র যেমন আছে, বিসিবির কনস্টিটিউশন যা বলে সেই কনস্টিটিউশন অনুযায়ী আমরা সেখান থেকে ডিসিশন নিব, বিসিবি ডিসিশন নেবে, নাজমুল সাহেব থাকবেন। এর আগেও আমরা বিভিন্ন পরিচালককে ফুটবল নিয়ে বিভাস মন্তব্য করতে দেখেছি, অন্যান্য ইস্যুতে বিভাস মন্তব্য করতে দেখেছি, বিশ্বকাপ না খেলে কিচ্ছু যায় আসে না, এই টাইপের স্টুপিড কথা বলতে শুনেছি। লেট দেম প্লে দ্যাট প্লে রোল, লেট দ্য প্লেয়ার্স প্লে দেয়ার রোল। আমরা ভাই খেলবো না, পারলে খেলান। তখন যে পরিস্থিতি তৈরি হবে, এমনও হইতে পারে এই বিসিবি পদত্যাগ করতে বাধ্য হবে, পুরা বোর্ড পদত্যাগ করতে বাধ্য হবে। এখন তো একজনের কথা বলা হচ্ছে, এইটা নিয়ে যদি বেশি ঘাটাঘাটি হয়, দেশের সব প্লেয়াররা যদি এক হয়ে যায়, তখন বিসিবি কি করবে? তারা যদি তখন বলে যে বোর্ডের পদত্যাগ করতে হবে, আমরা খেলবো না। নাজমুল কালকে আরেকটা কথা বলেছেন যে বোর্ড আগে না ক্রিকেটার আগে। তিনি বলছেন বোর্ড না থাকলে ক্রিকেটার কি করবে? মানে তার চিন্তা ভাবনাই তো এমন। আমি ধরে নিচ্ছি তিনি যেহেতু বিসিবির হয়ে কথা বলতে এসেছেন, মানে তাদের প্রতিনিধি, আমি ধরে নিচ্ছি এটা এখনকার যে বিসিবি বোর্ডের স্ট্যান্ড, এটা সেই বোর্ডের কাছে ক্রিকেটাররা কতটা নিরাপদ? নিরাপদ কি অনিরাপদ সেটা আমি বলতে পারবো না কনা, কিন্তু যে মাশরাফি বিন মুর্তজা, নাম ধরে বলি, আমাকে অফিসিয়াল ইন্টারভিউতে বলে হয়েছিল, ওই যে প্রেসিডেন্টস বক্সটা দেখতেছেন, ওই প্রেসিডেন্টস বক্সে বসে ডিউরিং ম্যাচ প্লেয়ারদের কাপড় খোলা হয়। দেয়ার আর সাম ডিরেক্টরস যারা বসে বসে প্লেয়ারদের সম্পর্কে কুৎসিত মন্তব্য করেন। মাশরাফি বিন মুর্তজা অন ক্যামেরা আমার ইন্টারভিউতে এটা বলছিল, আমি চালাইছিলাম, এটা প্রচুর সমালোচনা হয়েছিল। কত 2018-19 এই সমস্ত সময়, এক্সাক্ট আমার মনে নাই পয়েন্টটা, এবং 71 টিভিতেই পয়েন্টটা হচ্ছে যে এই যে ঘটনাটা, এই ঘটনাটা কিন্তু চলছে। এবং আপনি যেটা বললেন যে প্লেয়ারদের যে বিষয়টা, তারা নিরাপদ কিনা, প্লেয়ারদের সম্মান আছে কিনা, দ্যাট ইজ ফার্স্ট প্রায়োরিটি, ফার্স্ট কোশ্চেন। একটা ঘটনা দিয়ে তো আপনার প্রমাণ হয়ে যায়, যে পরিস্থিতির মধ্যে দিয়ে নাজমুল হোসেন শান্তকে ক্যাপ্টেন্সি থেকে সরানো হলো, তাতেই তো বোঝা যায় এই ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের কীভাবে সম্মান করে। ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, আমাদের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, সাবেক ক্যাপ্টেন, কি হয়েছে, শান্ত প্র্যাকটিস থেকে এসে ফিল সিমন্সকে বলছে, আমাকে ডাকছে অপারেশনস থেকে, তুমি বসো, আমি আইসা তোমার সাথে 2027 বিশ্বকাপের টিম নিয়ে মিটিং করার কথা। শান্ত গেছে, গিয়ে শান্ত শুনছে তার ক্যাপ্টেন্সি নাই। হি কেম ব্যাক, ফিল সিমন্স আস্কড হিম, লেটস টক, হি টোল্ড ফিল সিমন্স, talk to the next captain, and he went out of the dressing room. This is how this BCB runs. Totally unprofessional, unethical people. একই সঙ্গে এদের যোগ্যতা কতটুকু আছে ক্রিকেট বোর্ড চালানোর জন্য, এটা নিয়ে আমার সিরিয়াস ডাউট আছে, সিরিয়াস ডাউট আছে। নইলে দায়িত্ব পাওয়ার 6 মাস, 5 মাস, 7 মাসের মধ্যে এত বাজে সিচুয়েশন বিভিন্নভাবে তৈরি হইতো না। এই তৈরি কারা করছে? ওনারা করছে। সো প্লেয়ারদের সম্মান আদৌ ওনাদের কাছে আছে কিনা, এটা নিয়ে আমার সিরিয়াস ডাউট আছে। এবং সম্মান নাই বলেই যে যখন যেখানে খুশি ক্রিকেটার সম্পর্কে যা খুশি তাই বলতে পারে। আমি আবারও বলছি, ওনারা যে কথাগুলো বলছেন, এই কথার অনেক কিছুই যে ভুল, সবই ভুল, ব্যাপারটা কিন্তু এরকম না, কিন্তু দায়িত্বশীল জায়গায় থেকে আপনি সেটা বলতে পারেন। আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিই। আমাদের সমাজে একটা কথা খুব বেশি প্রচলিত, ব্যাড প্যারেন্টিং, যে বাবা মা সন্তানকে ভালোভাবে মানুষ করতে পারছে না। আমরা যদি বিসিবিকে একটা মাদার বডি ধরি, বিসিবি ডিরেক্টরস বা তারা হচ্ছে প্যারেন্টস, ক্রিকেটার হচ্ছে সন্তান। সো ব্যাড প্যারেন্টিং এর যে উদাহরণ, ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের সাথে যে আচরণ করছে, এখানে সেটা প্রুফ হয়।
এক্স্যাক্টলি, এবং এবার আসলে সেটা সমাধান হওয়াটা খুবই জরুরি। কেমনভাবে একটা বোর্ডকে রান করতে হয়, ক্রিকেটারদের সাথে তাদের সম্পর্ক কেমন হওয়া উচিত, সেটা আসলে তাদেরকে বুঝে তারপরেই হয়তো বোর্ডে থাকা উচিত। না হলে এই ধরনের, যেখানে আমাদের দেশে ক্রিকেট নিয়ে এখন বিশ্ব মিডিয়াগুলো কথা বলছে, সেখানে যদি আমি একটু থামাই কোন আপনাকে। এখন এই যে বাংলাদেশের সিচুয়েশনটা, আমরা বিশ্বকাপ খেলা হবে কি হবে না সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু বিশ্বকাপ নিয়ে কি আমাদের আগ্রহ নেই? ডেফিনেটলি আছে। আমরা কি খেলতে চাই না? অবশ্যই খেলতে চাই। নাজমুল ইসলাম নিজেও বলেছেন আমরা খেলার জন্য মুখিয়ে আছি, অবশ্যই তাই। এখন কথাটা হচ্ছে যে এই যে যারা বোর্ডটা চালাচ্ছেন তারা কি এটুকু বুঝতে পারছেন না, এই পার্টিকুলার সিচুয়েশনে যদি আমরা বেফাস মন্তব্য করি, এর বাইরে নানা বিষয় নিয়ে আলোচনা করি, তখন স্বাভাবিকভাবে এই বিষয়গুলো গ্লোবাল মিডিয়াতে হাস্যরসের জন্ম দিবে। আপনি কি জানেন এত কিছুর মধ্যে যে বিপিএল এর একটা ফ্র্যাঞ্চাইজি প্লেয়ারদের এখনো পর্যন্ত টাকা দেয় নাই? জানেন এটা আপনি? এই আলোচনা কিন্তু আসতেছে না। জাহানারার ইস্যু আমি আপনার সাথে বলে গেছি, আছে এখানে আলোচনায় নাই, কিন্তু জাহানারার ইস্যুর তদন্ত রিপোর্ট দেওয়ার কথা সময় পার হয়ে গেছে আর 15 দিন আগে। সো জিনিসটা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে না। ফাইন, বাংলাদেশের মানুষ সামনে একটা কিছু পাইলে বাকি পিছনে সবকিছু ভুলে যায়, এটা আমাদের ট্রেডিশন। কিন্তু তাই বলে বিসিবি যা করছে ঠিক করছে, এবং তারা যেটা করছে সেটা যে হাস্যরসের পাত্র বানাচ্ছে না বিসিবিকে, শুধু এটা তো তারা বুঝতে পারছে হাস্যরস না। না, এখন তো অন্য যারা আছে, অন্যান্য ক্রিকেটীয় দেশ যারা আছে, তারা তো বলবে যে নিজেদের দেশে নিজেদের ক্রিকেটারদেরকে তারা অপমান করে, তারা আবার কিভাবে অন্য দেশে যে সিকিউরিটি করে দিচ্ছে সেইভাবে, তারাই। রাইট। নিশ্চয়ই আমরা এক্সপেক্ট করি যে আজকের মধ্যে এই সমস্যার সমাধান হবে, আজকে একটার আগে সমাধান হবে, কারণ ম্যাচ আছে, ম্যাচটা আমরা Hope so, দেখতে চাই, hope so. ঢাকা পর্ব আমরা ঠিকভাবে দেখতে চাই, সেটাই হবে। নিশ্চয়ই সেই প্রত্যাশা রাখতে চাই। দেবজ্যোতির অসংখ্য ধন্যবাদ।